সুস্বাগতম প্রিয় ছাত্রছাত্রী। আমি এলাম তোমাদের সামনে রথিন স্যার এনডিসিসির পক্ষ থেকে, অর্থাৎ নবদিগন্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকের আমি যাদের জন্য এলাম, প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা দারুণ কবিতা পড়াবো। বইটা অবশ্যই পাশে রাখবে কিন্তু। আজ আমি পড়াবো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান। অন্য কথা পড়ার মাঝে আমি নিশ্চয়ই তোমাদের সাথে গল্প করব, কথা বলবো। তো সে যাই হোক, সবাই কিন্তু টেক্সট বইটা একটু পাশে রাখবে। তার কারণ আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব, এবং এমন করে আমাদের বুঝতে হবে যাতে এই কবিতার যত এমসিকিউ আছে, যত এসটিকিউ আছে, সেই অ্যান্সারগুলো যেন আমাদের আর খাতা খুলে বেশি পড়তে না হয়, আমরা যেন পড়তে পড়তে সব কিছু শিখে যেতে পারি। এসো আমরা পড়াটা শুরু করি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা বিখ্যাত কবিতা আবহমান। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, যেটা নবম শ্রেণীর পরীক্ষা হবে, সেই কবিতাটা সম্পর্কে আমি দু চার কথা বলবো এবং কবিতাটার প্রত্যেকটা লাইন আমি পড়াবো। আবহমান, প্রথমে আমাদের বুঝতে হবে যে আবহমান বলতে আমরা কি বুঝি। আবহমান বলতে আবহমান কাল ধরে যা চলছে, যা চিরকালীন, যাকে খণ্ডানো যায় না। বোঝা গেল? এবারে প্রত্যেকটা কবিতা আমরা যখন পড়ব, তার আগে সেই কবিতার যে মূল কাব্যগ্রন্থ আছে সেটা সম্পর্কে আমাদের জানা উচিত। 1961 সালে প্রকাশিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের একটা উল্লেখযোগ্য কবিতা হলো আবহমান। এবং এই কবিতাটা যদিও কবিতা সমগ্র প্রথম খণ্ডে প্রথম প্রকাশিত হয়েছিল। এবারে যখন তোমরা কোনো কবিতা পড়বে, প্রত্যেকটা কবিতা পড়ার আগে তার একটা পটভূমি বা একটা কারণ, একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকে। সেটা সম্পর্কে না আমাদের প্রত্যেককে একটু জানতে হয়। কেমন? তো আবহমান কবিতার কি পটভূমির উপর লেখা আছে? আমরা দেখবি যখন ছোটবেলা থেকে পড়াশোনা করি, তখন আমরা ছোটবেলা থেকে একটা অনুভূতি আমাদের মধ্যে জন্মায়, যে একটা কথা আছে, দেখবে, হোম ইজ সুইট হোম ইজ মাই ওন কান্ট্রিজ। কথাটার অর্থ কি? অর্থাৎ ঘরই মধুর, আমার নিজের দেশই আমার ঘর। আবার যদি একটা সংস্কৃত বিখ্যাত শ্লোকের মধ্যে যাই, তখন একটা কথা কিন্তু আমরা বারবার বলি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ জননীয় জন্মভূমি আমার কাছে স্বর্গের চেয়েও শ্রেয় বা দামি। তাহলে আবহমানটা কিসের বা কেন আবহমান? চিরকালীন কোন বিষয়ের উপরে তিনি কবি আমাদেরকে বলেছেন? না, সব সময় জানবে যে আমরা আমাদের শিকড়কে কখনো কেটে ফেলতে পারি না। এই শিকড়টা কি? আমাদের জন্মভূমির প্রতি ভালোবাসা, অনুভূতি, তার প্রতি আমাদের দায় দায়িত্ব, সব কিছু। অর্থাৎ আমরা ছেলেবেলা থেকে বেড়ে উঠছি, খেলাধুলো করছি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামীণ সংস্কৃতির সাথে আমাদের মেলবন্ধন ঘটছে। অথচ দেখবে আমরা না হয়তো কর্মজগতের ক্ষেত্রে যখন আমরা বাইরে চলে যাচ্ছি, তখন দেখা যায় যে আমাদের জন্মভূমির সাথে আমাদের একটা বিচ্ছেদ তৈরি হয়ে যায়, এবং সেই বিচ্ছেদ আমাদের অন্তরে কি বেদনার সৃষ্টি করে না? নিশ্চয়ই করে। আর সেই ভাবনাটাকে কেন্দ্র করে আবহমান কবিতাটা সৃষ্টি করেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে আমার স্বদেশের প্রতি একটা অনুরাগ, একটা ভালোবাসা এখানে আজন্ম
ভাবে আমরা লালন পালন করে থাকি। চলো এবার কবিতাটা পড়া যাক। সবাই কিন্তু বইটা রাখো কাছে। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। তাহলে কবি প্রথমে বলছেন যে স্বদেশকে ভালোবেসে, নিজের ঘরকে ভালোবেসে আমরা যতই বিদেশ বিভুঁয়ে থাকি না কেন, আমাদের ফিরতে হবে জন্মভূমির টানে, শিকড়ের টানে। তো কবি বলছেন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। এখানে উঠানটা কি? উঠানটা হলো জন্মস্থানের প্রতীক। লাউ মাচাটার পাশে, যেখানে আমার শৈশবের অনেক অনুভূতির কথা গচ্ছিত আছে। আর সেখানে গিয়ে আমি কি দেখব না, কবি বলছেন ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই যে ফুল, এই ফুল দুলছে, এই ফুল দুলে থাকার মধ্যে আমাদের শৈশবের অনুভূতিগুলো স্মৃতির আঙিনায় ভেসে ওঠা, সেই শৈশবের অনুভূতিগুলোই দুলে ওঠা, সেই ভাবনাটাকে কিন্তু কবি আমাদের সামনে প্রকাশ করছেন। তারপরে এসো বলছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে। তাহলে এইখান বলতে কি বোঝানো হচ্ছে? যে আমার শৈশবের গ্রাম বা শৈশবের স্মৃতি ঘেরা আমার যে পরিচিত পরিবেশ, সেটাকেই বলা হয়েছে কি এইখান। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। নিবিড় অনুরাগ, অনুরাগ মানে কি? রাগ, অনুরাগ মানে গভীরভাবে ভালোবাসার বন্ধন, সেটাকেই আমরা এখানে অনুরাগ হিসেবে প্রকাশ করছি। কবি অনুরাগ অর্থে সেই কথাই বলেছেন। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। মানুষ যারা জন্মভূমিকে ভালোবাসে, তারা কর্মক্ষেত্রে যে যেখানেই থাকুন না কেন, জন্মভূমির শিকড়ের টানে তাকে বারবার ফিরতে হয়। তার কারণ ওই যে বললাম, ঘরই মধুর, আমার নিজের দেশই আমার ঘর। এই ঘর থেকে আমরা, এই ঘরের বন্ধন থেকে আমরা কখনো ছিন্ন নিজেদেরকে করতে পারি না। তারপরে বলছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তাহলে এখানে আমাদের না একটা কথা খুব ভালো করে বুঝতে হবে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, তাহলে কি ফুরোয় না? আমাদের ভালোবাসা, আমাদের অনুভূতি, আমাদের স্মৃতি, এগুলো কখনো ফুরিয়ে যায় না, ফুরিয়ে যাবে না। আর একটা কথা বলছেন কবি যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে। নোটে গাছ অ্যাকচুয়ালি কি বলছেন তিনি না, নোটে গাছ হলো মানুষ ও তার জন্মভূমির সম্পর্কের আবহমানতার প্রতীক। কি বললাম? আবারও বলছি, ভালো করে শোনো যে নোটে গাছটা কিসের প্রতীক, বা কেন হঠাৎ করে কবি একটা নোটে গাছকে নিয়ে এলেন। এটা একটা উপমা ব্যবহার করা হয়েছে। না, বলছে মানুষ আর তার জন্মভূমির সম্পর্কের একটা বন্ধন হিসেবে দাঁড় করানো হয়েছে নোটে গাছটিকে। এই নোটে গাছটা কিন্তু বুড়িয়ে ওঠে, মুড়োয় না। বুড়িয়ে ওঠা মানে বয়স বাড়া বা বুড়ো হয়ে যাওয়া। তাহলে মানুষের বড় বয়স বাড়ে, কিন্তু অনুভূতিগুলো সেই একই জায়গায় রয়ে যায়, অনুরাগগুলো না একই জায়গায় রয়ে যায়, মুড়োয় না। অর্থাৎ সেটাকে ছেদন করা যায় না, বা আমরা চির বিচ্ছেদ করে রাখতে পারি না কখনো। তো দেখো তারপরে আবার কবি বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। একই কথা কিন্তু তিনি আবার তার কবিতার মধ্যে নিয়ে এলেন। অর্থাৎ সেই একই অনুভূতিকে তিনি স্থায়িত্ব দিতে চাইলেন।
যে আমরা যাই করি না কেন, যেখানে যাই না কেন, বিদেশ বিভুঁই নিজের কর্মক্ষেত্রে নিজেকে বিলিয়ে দিলাম, কিন্তু আমরা কখনো এই অনুভূতিগুলোকে ছেড়ে দিতে পারবো না, তাই নয় কি? বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো সে যাই হোক, দেখো তারপরের লাইনগুলো আবার একটু খেয়াল করো। বলছে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। অর্থাৎ এখানে কখনো শূন্য হয় না, এখানে যাওয়া আসার মধ্যে একটা বিষয় চলতেই থাকে, যেটাকে কখনো আমরা নিঃশেষ করতে পারবো না, যেটাকে কখনো আমরা থামাতে পারবো না। অর্থাৎ এটা কালের চক্রানুসারে এটা চলতেই থাকবে, অর্থাৎ এটা কখনো ফুরোবে না। এবার বলছে ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। তাহলে এখানে দুরন্ত পিপাসা কথার অর্থ কি, বা আমরা বলছি একগুঁয়ে কথার অর্থ কি? একগুঁয়েটার দুরন্ত পিপাসা কি, মানে অন্তহীন পিপাসা। কার মধ্যে তৈরি হচ্ছে এই অন্তহীন পিপাসা? যারা বিদেশ বিভুঁয়ে পড়ে আছেন, যারা কর্মক্ষেত্রে পড়ে আছেন, তাদের স্মৃতি থেকে কখনো মুছে ফেলতে পারছেন না এই স্বদেশ বা জন্মভূমির শিকড়ের টান। তাই ঘরে ফেরার সেই অদম্য জেদটাকে কবি বলছেন একগুঁয়ের দুরন্ত পিপাসা। বোঝাতে পারলাম? এবারে দেখো, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। এটা নিয়ে নতুন কিছু বলার নেই, যে আমাদের গ্রাম্য সংস্কৃতির ঘাস আর ঘাসের গন্ধ তো আমাদের রক্তের সাথে মিলে আছে, তাই নয় কি? একটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ বলছে যে সারাটা রাত তারায় তারায় আমি এই অনুভূতির স্বপ্নগুলো এঁকে রাখি, আর কি কোনো কিছু ফুরোবে না, ফুরোতে পারে না। অর্থাৎ এই গ্রাম্য সংস্কৃতির ঐতিহ্য, গ্রাম্য সংস্কৃতির প্রতি ভালোবাসা, গ্রাম্য সংস্কৃতির প্রতি আমাদের শিকড়ের টান কখনো আমরা উৎখাত করতে পারবো না, কখনো আমরা হারিয়ে ফেলতে পারবো না। তাই বলছে সেই একই কথায় তিনি ফিরছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কবি আবার একই কথায় ফিরলেন, না কি বলছেন? যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ সময় অপচয় করে লাভ নেই, আমাদের শিকড়ের টানে ফিরতে হবে। আমরা গ্রামকে ভালোবাসি, গ্রাম্য সংস্কৃতিকে ভালোবাসি, তাহলে আমরা যেখানেই থাকি না কেন আবার সেই ঘরে ফেরার ডাক আমাদের বারবার আমাদের মনের মধ্যে জেগে ওঠে। আমাদের ফিরতে হবেই, আমরা ফিরে যাবই। তাই একই কথায় স্থিরতা পাচ্ছে কবির এই কথাগুলোর মধ্যে। এসো আমরা পরবর্তী স্ট্যান্ডারের মধ্যে যাব। না বলছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। তা হঠাৎ করে আবার দুঃখটা কিসের আমাদের জানার ইচ্ছে নেই? দুঃখটা কিসের? না বলছে শৈশব বা স্বদেশকে হারানোর যন্ত্রণা, সেটাকেই কবি এখানে দুঃখ বলছেন। আর সেই দুঃখকে কবি বলছেন এটা কখনো বাসি হয় না। অর্থাৎ আমরা কি স্বদেশ হারানোর দুঃখ, শৈশব হারানোর দুঃখ, সেগুলো কি কখনো আমরা চিরতরে বিদায় জানাতে পারি? তাই সেটা কোনোভাবেই কি বাসি হবে না। অর্থাৎ এই দুঃখ সমান তালে আমাদের বয়ে নিয়ে যেতে হবে। এর সাথে একটা উপমা ব্যবহার করলেন কবি, দেখো পরের লাইনে, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। অর্থাৎ দুঃখ যেমন বাসি হয় না, আবার বাগান থেকে কুন্দ ফুলের হাসিকেও কখনো স্তব্ধ করা যায় না। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এগুলো চিরকালীন। সূর্য উঠবে, সূর্য নামবে, সূর্য অস্ত যাবে, সান্ধ্য নদীর হাওয়া প্রকাশিত হবে, প্রবাহিত হবে, এগুলো চলতেই থাকবে আমাদের গ্রামীণ সমাজ সংস্কৃতিতে, আমাদের গ্রামীণ নৈসর্গিক চিত্র পর্যায়ে। এবারে বলছি
যে কবি কিন্তু একেবারে একটা জায়গায় স্থির আছেন। যে কোন জায়গায় না, বলছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ নোটে গাছ, আমি আগেই বলেছি নোটে গাছটা কিসের প্রতীক না, মানুষ ও তার জন্মভূমির সম্পর্ক। এটা আবহমান কাল ধরে চলছে, সেই আবহমান কালের প্রতীক। মানুষ আর তার জন্মভূমির সম্পর্কের আবহমানতার প্রতীক হচ্ছে কি নোটে গাছ। এর বয়স বাড়বে তাই বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ একে ছেদন করা যাবে না, একে ভাঙা যাবে না, ভাগ করা যাবে না। এবারে আমরা একেবারে শেষে চলে আসছি। কবি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ এখান থেকে তিনি সরতে পারছেন না, আমাদের সরাতে পারবেন না তিনি। তিনি কি বলছেন, আবার বলছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে এখনো সেই ফুল দুলছে, মানে এটাকে কখনো আমরা অতীত করতে পারবো না। অর্থাৎ আমাদের শৈশবটা যদি আমাদের অতীত হয়, সেই অতীতটা কিন্তু বর্তমানের নিরিখে আমাদের মধ্যে অবস্থান করছে। সেই প্রত্যেকটা অতীত আমাদের বর্তমান, যে বর্তমানকে আমরা বড়ই ভালোবাসি, সেই বর্তমানে আমরা সদা সর্বদাই ফিরে যেতে চাই। সে যাই হোক, কবিতাটা এই পর্যন্ত এইভাবে মোটামুটি আমরা মরাল অফ দি স্টোরি হিসেবে বলতে পারি যে কবিতার ভাব বিশ্লেষণ বা সারাংশ কি, সেই হিসেবে আমি প্রত্যেকটা লাইন আলোচনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আসব এই আবহমান কবিতার খুব দারুণ দারুণ প্রশ্ন নিয়ে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ধরে ধরে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো, এবং আরও একটা অনুরোধ, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি এবং আমার আশাটাও যাতে পূর্ণ হয়। ভালো থাকবে যারা হয়তো খুব ভালো ভালো জায়গায় টিউশন নিতে পারছো না, আমার সেন্টারে হয়তো অনেকে আসতে পারছো না, তা বলে কি তারা পড়বে না? না, তারা পড়বে। আমি আসব তোমাদের সাথে অনেক গল্প করতে, অনেক মজা করতে। আজকে শুধু পড়ালাম, অন্য দিন পড়ানোর মাঝখানে দারুণ দারুণ গল্প হবে। ভালো থাকবে সবাই। কেমন? আসি আজ এই পর্যন্ত।